হ্যালো ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ ইব্রাহিম মল্লিক নাহিদ, জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সিও। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা হয়তোবা জানেন যে আমি ইউরোপের বিভিন্ন ইনফরমেশন, সেনজেন কান্ট্রির যতগুলো দেশ আছে সমস্ত দেশের ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো আজকে বাংলাদেশে অবস্থিত ইউরোপের যে এম্বাসিগুলো আছে এবং সেই এম্বাসিগুলোর মধ্যে কোন কোন এম্বাসিগুলো ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে সেই সম্বন্ধে আলোচনা করব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা এই ভিডিওটি অবশ্যই আপনাদের পরিচিত যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারাও আপনার মতো এরকম ইনফরমেশনগুলো জানতে পারে। তো ভিডিওটি শুরু করার আগে ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি, যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন, যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশে অবস্থিত ইউরোপিয়ান মানে সেনজেন দেশগুলোর দূতাবাস কোন কোন দূতাবাসে মানে কোন কোন এম্বাসিতে আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে বা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেই বিষয়গুলো এবং সেই দেশের নাম এবং এম্বাসিগুলো কি কাজ কি কি প্রসেসিং করে এই ব্যাপার নিয়ে আলোচনা করার জন্যই মূলত আজকে ভিডিওটি করা। তো প্রথমত বলছি, বাংলাদেশ দূতাবাসে টোটাল 60টি দূতাবাস আছে। বাংলাদেশে অবস্থিত 60টি দূতাবাস, যেই 7টি দূতাবাসের মধ্যে ইউরোপীয় মানে সেনজেনের বেশ কিছু সেনজেন কান্ট্রির ফাইল মানে ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং ফাইল সাবমিশন করতে পারবেন। আর নরওয়ের এম্বাসিও বাংলাদেশে আছে, কিন্তু সেটা প্রক্রিয়াটা কেমন এটাও আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। তো নরওয়ের এম্বাসি যদি হয় সেটা আলাদাভাবে বর্ণনা করলে টোটাল এম্বাসি মানে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন 8টা দেশের জন্য। আচ্ছা, প্রথমত যেগুলো হচ্ছে নরওয়ের কাজের জন্য রেসিডেন্ট পারমিটের জন্য বাংলাদেশে সরাসরি প্রসেসিং করা হয় না, এটি ডেনমার্কের দূতাবাস মানে ভিএফএস গ্লোবালের মাধ্যমে করা হয়। আপনারা জানেন যে ইউরোপীয় ইউনিয়নের অনেকগুলো দেশের মধ্যে সবগুলো কিন্তু এম্বাসি বাংলাদেশে নেই। তো নরওয়ের জন্য যারা ফাইল জমা করতে যাচ্ছেন তাদের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, নরওয়ের এম্বাসি তো নেই, তাহলে আমরা ফাইলটা সাবমিশন কোথায় করব? বিষয়টি হচ্ছে, নরওয়ের এম্বাসি মানে নরওয়েতে রেসিডেন্ট পারমিটের জন্য বাংলাদেশে সরাসরি প্রসেস করা হয় না, ঠিক আছে, কিন্তু আপনি ডেনমার্কের দূতাবাসে নরওয়ের ফাইল জমা করতে পারবেন ওয়ার্ক পারমিটের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে প্রথমত কোন 7টা দেশ নিয়ে কথা বলবো সেগুলি বলছি। প্রথম সিরিয়ালে আছে হচ্ছে জার্মানি ফেডারেল রিপাবলিক অফ জার্মানি দূতাবাস ঢাকায় অবস্থিত। কি প্রসেস করা হয় এই এম্বাসিতে সেটাই বলছি। ন্যাশনাল ডি ক্যাটাগরি ওয়ার্ক ভিসা মানে ডি ক্যাটাগরি এক এক দেশে এক এক ধরনের নামে রাখে, কিন্তু প্রসেসিং কিন্তু ঠিক একই সিস্টেমে হয়, জাস্ট নামটা চেঞ্জ হয়ে যায় দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি না। তো সেটা হচ্ছে কি কি প্রসেস করে আমি বলছি। ন্যাশনাল ডি ক্যাটাগরি ওয়ার্ক ভিসা, স্কিল ওয়ার্কার, ইউরোপিয়ান ব্লু কার্ড, অন্যান্য লং স্টে ক্যাটাগরি। এখানে আপনাকে 3টা ক্যাটাগরি বলেছি, সেটা আমি একটু বলে দিচ্ছি। দেখেন, আপনার জার্মানির যে ফাইলগুলো আছে এই ফাইলগুলো আপনার ফেডারেল রিপাবলিক অফ জার্মানি দূতাবাসে আপনি ফাইলটা জমা করতে চাচ্ছেন বা জমা করবেন ওয়ার্ক পারমিটের জন্য। এখন ওয়ার্ক পারমিটের মধ্যে ক্যাটাগরি আছে, যেমন ধরেন ডি ক্যাটাগরি, মানে আমরা ডি ক্যাটাগরি বললে অনেকে বুঝতে পারি। তো এটা হচ্ছে ডি ক্যাটাগরির মধ্যে কিছু সিস্টেম আছে। ডি ক্যাটাগরি জেনারেল ওয়ার্কার না, কিন্তু স্কিল ওয়ার্কার প্রয়োজন, মানে যারা যে কাজে দক্ষ, যে কাজেই আপনি দক্ষ হন না কেন সেই কাজের দক্ষতার প্রমাণ দিয়ে আপনি চাইলে জার্মানির জন্য ফাইল সাবমিশন করতে পারেন। এখানে আরেকটি কথা বলা আছে, ইউরোপীয় ব্লু কার্ড। মানে ইউরোপীয় ব্লু কার্ড বলতে আমরা কি বুঝি? ব্লু কার্ড বলতে হাইলি এডুকেটেড পার্সন যারা আছে, যারা ডিগ্রিধারী, শুধুমাত্র ডিগ্রিধারী যারা আছে বা হাইলি কোয়ালিফিকেশন যাদের এর চেয়েও বেশি আছে, শুধুমাত্র আপনার ব্লু কার্ডধারীর ভিসার জন্য তারাই অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আপনাদের জন্য একটা অপরচুনিটি, বিশাল একটা অপরচুনিটি আছে। যাদের শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি তারা চাইলে সরাসরি আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য, টেম্পোরারি ওয়ার্ক পারমিট কি মানে হচ্ছে কি, আপনি শর্ট ভিসা নিয়ে মানে 2 বছর 3 বছরের যে ভিসাগুলো থাকে এটাকে টেম্পোরারি ওয়ার্ক পারমিট বলে বা ডি ক্যাটাগরি বলতে পারেন আপনারা।
সহজে যারা বুঝেন ডি ক্যাটাগরিটা, ডি ক্যাটাগরির মধ্যে যারা হাইলি এডুকেটেড পার্সন তারাই শুধু ব্লু কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। ব্লু কার্ড বলতে এখানে হাইটলি এডুকেটেড পার্সন যাদের পড়াশোনা অনেক হাই, শুধুমাত্র ডিরেক্ট তারা ব্লু ক্যাটাগরির জন্য, ব্লু কার্ডের জন্য ফাইলগুলো জমা করতে পারবে ওয়ার্কারের জন্য। কিন্তু আপনারা যারা মোটামুটি পড়াশোনা করেছেন বা অন্যান্য দেশে গিয়েছেন কোনো কাজের উপরে বেস করে এবং স্কিল ওয়ার্কার হয়েছেন, তারা কিন্তু ডি ক্যাটাগরি ন্যাশনাল এমপ্লয়মেন্ট ভিসা, টেম্পোরারি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে গিয়ে আপনার ডি ক্যাটাগরিটা হচ্ছে গিয়ে টেম্পোরারি ওয়ার্ক পারমিটের জন্য, আর ব্লু কার্ড হচ্ছে অন্যান্য লং স্টে ক্যাটাগরির জন্য। আচ্ছা, তারপরও আমার কথা যারা বুঝতে পারবেন না তারা ইউটিউবে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে প্রশ্নগুলো করবেন, আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে আবেদন করবেন। জার্মানির জন্য আবেদন করবে দূতাবাসের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী আবেদন করতে হবে। মানে আপনারা ওই ঘরে বসেই কিন্তু কোনো এজেন্সির সাপোর্ট না নিয়ে বা কোনো দালালের খপ্পরে না পড়ে আপনারা ঘরে বসে থেকেই নিজের ভিসার জন্য নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনারা সঠিক ইনফরমেশনগুলো জানতে পারেন। সেটা হচ্ছে দূতাবাসের ওয়েবসাইটে প্রদত্ত তথ্য অনুযায়ী আবেদন করুন শর্ট স্টে ভিসা মানে ভিএফএস গ্লোবালের মাধ্যমে। কিন্তু ন্যাশনাল ডি ক্যাটাগরির ভিসার জন্য সরাসরি দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। মানে ডি ক্যাটাগরির জন্য আপনি সরাসরি দূতাবাসে, মানে জার্মানির যে দূতাবাস আছে ফেডারেল রিপাবলিক অফ জার্মানি দূতাবাস ঢাকাতে, এখানে ডি ক্যাটাগরি ভিসার জন্য সরাসরি দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনারা ফাইল জমা করতে পারেন। আর যারা লং স্টে মানে আর কি ব্লু কার্ডের জন্য তারাও করতে পারেন, কিন্তু তাদের হাইলি এডুকেটেড পার্সন হতে হবে। এরপরের দেশটি হচ্ছে ফ্রান্স। দূতাবাস হচ্ছে ঢাকায় অবস্থিত ভিসা সেকশন। কি প্রসেস করে, মানে ফ্রান্স দূতাবাস কোন কোন দেশগুলোর প্রসেস করে বা কোন ভিসা প্রসেস করে, সেটা হচ্ছে লং স্টে ভিসা, ওয়ার্ক রেসিডেন্ট সম্পর্কিত ভিসা। মানে লং স্টে ভিসা কিন্তু আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিটের মধ্যে পড়ে। আপনারা লং স্টে বলতে আপনারা অন্য কিছু বুঝে ফেলেন না। লং স্টে বলতে আপনার টেম্পোরারি ওয়ার্ক পারমিট, যেটাকে আমরা টিআরসি বলি অথবা ডি ক্যাটাগরির ভিসাগুলো বলি, রেসিডেন্ট সম্পর্কিত ভিসাগুলো। কিভাবে আবেদন করবেন? ফ্রান্স ভিসার গাইডলাইন এবং দূতাবাসের ওয়েবসাইট ব্যবহার করুন। মানে ফ্রান্স ভিসার জন্য আলাদা একটা ওয়েবসাইট তারা তৈরি করেছে। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা দূতাবাসের ওয়েবসাইটটি ব্যবহার করুন এবং কিছু কেসে ভিএসি মানে ভিএফএস গ্লোবাল, এখানে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার যেটাকে বলে শর্ট ফর্মে ভিএসি, পার্টনারের মাধ্যমে আবেদন করতে পারেন। মানে আপনি ডাইরেক্ট ভিএফএস সেন্টারে গিয়ে আপনি সরাসরি ওইখানকার কনসুলেটের সাথে আলোচনা করেও ফাইল সাবমিশন করতে পারেন। আচ্ছা, কনসুলেট টিম শুধুমাত্র আপনার ওইখানে গিয়েই যেন পাবেন বিষয়টা কিন্তু এরকম না। যারা ইউরোপের দেশের কাজ করেছে, পূর্বে করেছে এবং বর্তমানেও করছে, বা ইউরোপের শুধু খালি নামই জানে না, ওইখানকার কাজ সম্বন্ধে বুঝে, ছোটখাটো বিষয় সম্বন্ধেও বুঝে, তাদের সাথে আলোচনা করে আপনি অনেক কিছু করতে পারবেন এবং আপনার ফাইলগুলো সাবমিশন করতে পারবেন। 3 নাম্বার হচ্ছে ইটালি। এখন দূতাবাস কোথায়? ইটালির দূতাবাসও বাংলাদেশে অবস্থিত। ভিএফএস এর মাধ্যমে আপনার প্রসেসিং গুলো করতে হবে। এখন ইটালির ভিসাগুলোকে আমরা কি ক্যাটাগরি বলি? ইটালির ভিসাগুলোকে আমরা মূলত নুলোস্তা বলে থাকি। আচ্ছা, এই নুলোস্তার সংক্রান্ত প্রক্রিয়াগুলো ইতালিতে অন্যান্য কাজের ক্ষেত্রে নিয়োগকর্তার অনুমোদন প্রয়োজন। নিয়োগকর্তার অনুমোদন বলতে সেই দেশে যে কোম্পানি বা ব্যক্তি থাকবে, সেই ব্যক্তি বা কোম্পানির নিয়োগের অনুমোদন প্রয়োজন হবে। যেমন ধরেন আমরা কানাডার জন্য যেমন এলএমআই এর কাজ করি, এলএমআইটা করবে কারা? এলএমআইটা মূলত করবে হচ্ছে গিয়ে ওই দেশের কোম্পানি বা ব্যক্তি বিশেষ এলএমআই এর জন্য আবেদন করবে সরকারের কাছে। ঠিক এমন ভাবেই আপনার নিয়োগকর্তা অনুমোদন প্রয়োজন, মানে নিয়োগকর্তার অনুমোদন, ওই দেশের নিয়োগকর্তার অনুমোদন আপনার প্রয়োজন হবে। কিভাবে আবেদন করবেন ইটালির ভিসার জন্য, নুলোস্তার জন্য? ইটালির ওয়েব পোর্টালে এবং ভিএফএস গ্লোবালের মাধ্যমে ব্যবহার করে আবেদন করুন। মানে ভিএফএস গ্লোবাল ব্যবহার করে আপনি আবেদন করতে পারবেন। দূতাবাস ও ভিএফএস এর নোটিশ অনুসরণ করুন। তার মানে আপনার ওইগুলো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তাতে করে কি হবে, আমি ইটালি এবং প্রত্যেকটা দেশ, বাংলাদেশে অবস্থিত যে সমস্ত এম্বাসিগুলো আছে, প্রত্যেক দেশের এম্বাসিগুলোর মধ্যে কি কি কাজ হয়, কোন কোন দেশের ভিসা তারা প্রসেস করে, এই সমস্ত বিষয় নিয়ে সামনে আরো ভিডিও করব, সেগুলো আপনারা দেখতে পারবেন। আচ্ছা, 4 নাম্বার হচ্ছে স্পেন।
দূতাবাস ঢাকায় বিএলএস দ্বারা সাবমিশন। এই যে বিএলএস বলতেছি, এগুলো হচ্ছে কি তাদের একটা ওয়েবসাইট, এক এক দেশের ওয়েবসাইটের শর্ট ফর্ম গুলো আপনাদেরকে বলছি। কিভাবে প্রসেসিং করবেন? লং টার্ম ভিসা কোন কোন প্রসেসিং গুলো করা হয়? লং টার্ম ভিসা, ওয়ার্ক ভিসা, ফ্যামিলি রেসিডেন্স ভিসা। মানে হচ্ছে গিয়ে লং টাইম হচ্ছে গিয়ে আপনার টিআরসি বা ডি ক্যাটাগরির ভিসা, এটাই আপনার ওয়ার্ক পারমিট ভিসা এবং ফ্যামিলি ভিসা। এগুলোর জন্য আপনি মানে হচ্ছে গিয়ে ফ্যামিলি ভিসা গুলো বলতে আপনার এই ভিসাগুলো হচ্ছে গিয়ে আপনার মাল্টিপল যে ভিসাগুলো থাকে এই ভিসাগুলোকেই আপনার ফ্যামিলি ভিসার আন্ডারে পড়ে আর কি। কিভাবে আবেদন করবেন? বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকা ব্যবহার করে, মানে বিএলএস ইন্টারন্যাশনাল ঢাকায় ব্যবহার করে অ্যাপয়েন্টমেন্ট ও ভিসা জমা দিতে হবে। কিছু ক্যাটাগরিতে সরাসরি দূতাবাসের সাথে যোগাযোগ প্রয়োজন, মানে কিছু কিছু ক্যাটাগরি থাকে সরাসরি আপনার দূতাবাসের সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের কাছে ইন্টারভিউ দিতে হবে স্পেনের জন্য। আচ্ছা, এরপর হচ্ছে 5 নম্বর হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড দূতাবাস কোথায়? নেদারল্যান্ডের দূতাবাসও কিন্তু বাংলাদেশে অবস্থিত। কি প্রসেস করে? এমভিভি লং স্টে ভিসা স্টিকার, আইএনডি সিদ্ধান্তের পর। আইএনডি বলতে ইন্ডিভিজুয়াল ভিসা, মানে আপনি পার্সোনালি যে ভিসাগুলো নেবেন সেই ভিসাটাকেই ইন্ডিভিজুয়াল ভিসা বলা হয়। এখন অনেকে বুঝেন না, তাদের জন্য আমি বিস্তারিতভাবে বলছি। আচ্ছা, লং স্টে ভিসা বলতে আপনাকে ওইটাই বুঝাইছি যে ডি ক্যাটাগরি ভিসা বা টেম্পোরারি ভিসা যেটাকে বলে, এক এক দেশের নাম এক এক রকম হয়, বাট কাজগুলো কিন্তু ঠিক একই প্রসেসিং এ হয়। আমরা বুঝি না, তার জন্য সবকিছু অন্যরকম মনে হয়। এই জন্য আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে, সেটা হচ্ছে আপনারা যেই দেশে যাবেন চিন্তা করতেছেন সেই দেশ সম্বন্ধে আপনারা অভিজ্ঞতা নেন, গুগলে গিয়ে সার্চ করেন, সার্চ করে অভিজ্ঞতা নেন। কারণ আপনারা যদি অভিজ্ঞ না হন, সেই দেশ সম্বন্ধে কিছুই যদি না জানেন, আপনাদের এই না জানাটার সুবিধা ভোগ করছে কারা? যারা ফিল্ডে কাজ করছে, যারা এজেন্ট। আপনাদেরকে বলবে 3 মাসে পাঠায় দেয়, এরকম অনেক কেস আমার কাছে আসছে যারা 3 মাসে বিদেশ পাঠিয়ে দিচ্ছে, তাও আবার সেনজেন কান্ট্রিতে। আচ্ছা, এরপর হচ্ছে কিভাবে আবেদন করবেন যদি নেদারল্যান্ডের জন্য হয়। এটা হচ্ছে আইএনডি মানে ইন্ডিভিজুয়াল ভিসা, এর অনুমোদন নেওয়ার পর দূতাবাসে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে, মানে এটার জন্য যে অনুমোদনটা আপনি নেবেন, নেওয়ার পরে আপনার সমস্ত ফাইলগুলো একসাথে করে, অথবা আপনি যদি নিজে না করতে পারেন, আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি যারা এই সমস্ত বিষয় নিয়ে কাজ করে তাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন, বা তাদেরকে দিয়েও আপনি সমস্ত কাজগুলো করায় নিতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে 6 নাম্বার সুইডেন দূতাবাস। সুইডেন দূতাবাস হচ্ছে সুইডেন অ্যাব্রোড। কি প্রসেস করা হয়? সুইডেন দূতাবাসও কিন্তু বাংলাদেশে অবস্থিত। কি প্রসেস করা হয়? ওয়ার্ক পারমিট অনলাইনে আবেদন প্রধানত সুইডেন মাইগ্রেশন এজেন্সিতে, মানে এটা হচ্ছে গিয়ে তাদের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনার দূতাবাস কনসুলার সাপোর্ট দেয় ও কিছু ক্ষেত্রে ইন সাপোর্ট আবেদন গ্রহণ করে। বলতে বোঝাচ্ছে আপনি চাইলে সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে সরাসরি গিয়ে তাদের কাছ থেকেও আপনার ফাইল সাবমিশন করাইতে পারেন বা ফাইলের কাজগুলো করাইতে পারেন, অথবা আপনি ইন পাসপোর্ট মানে নিজের পাসপোর্ট নিজে সরাসরি গিয়ে জমা দিতে পারেন। এখন আমি মনে করব কখনো কারোর উপরে ডিপেন্ডেবল না হয়ে সেনজেন কান্ট্রির জন্য নিজে স্বয়ং দাঁড়াবেন, এটা সবচেয়ে বেশি বেস্ট হবে। আচ্ছা, কিভাবে আবেদন করবেন? সুইডিশ মাইগ্রেশন এজেন্সিতে অনলাইনে আবেদন করুন, দূতাবাস অ্যাপয়েন্টমেন্ট বায়োমেট্রিকের সহায়তা করবে। মানে আপনি এই দেশে যাওয়ার জন্য, সুইডেনে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই বায়োমেট্রিক দিতে হবে এবং আপনি দূতাবাসের একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। এই সমস্ত কাজগুলো যদি আপনারা নিজেরা ঘরে বসে করতে না পারেন, সেক্ষেত্রে ভালো কোনো এজেন্সির সাথে পরামর্শ করে তাদের পরামর্শ নিয়ে সেইভাবে আপনি সামনে আগালে অবশ্যই আপনার ভিসা হবে। দেখেন ভাই, ভিসা দেওয়ার এখতিয়ার হচ্ছে কি শুধুমাত্র অ্যাম্বাসিডরের, কিন্তু আপনার ফাইলটি যদি সঠিকভাবে আপনি গুছাই দিতে পারেন এবং সঠিক যে সমস্ত ডকুমেন্টস গুলো লাগবে বা যারা এই লাইনে অভিজ্ঞ তাদের কাছে যদি আপনি বলেন এবং আপনি তাদের সাপোর্ট নেন, আশা করি তো আপনাদের ভিসা হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই জন্য বলছি, বাংলাদেশেও অবস্থিত অনেক বড় বড় এম্বাসি গুলো আছে। শুধু আপনারা ইন্ডিয়াতে বা আমরা নিজেরাই ইন্ডিয়ার দিকে দৌড়াচ্ছি। এক দেশের ভিসা করার জন্য ইন্ডিয়ার ভিসা নাও, ইন্ডিয়ার দ্বারস্থ হও, ইন্ডিয়াতে গিয়ে সমস্ত টাকা খয়ে আসো, কিন্তু ভিসা হইলো না ইউরোপের। তাতে কি হলো? মাঝখান দিয়ে আপনার টাকাগুলো গেল। আচ্ছা, আরেকটি হচ্ছে লাস্টের যে দেশটা বলবো সেটা হচ্ছে ডেনমার্ক। রয়্যাল ডেনিশ দূতাবাস ঢাকা নরওয়ে প্রতিনিধি, মানে এই যে নরওয়ের কথা বললাম, নরওয়ের জন্য কিন্তু আলাদা এম্বাসি নাই বাংলাদেশে। সেক্ষেত্রে আপনি নরওয়ের জন্য ফাইল জমা করতে পারবেন, কিন্তু কোথায় ফাইল জমা করবেন? ডেনমার্কের যে এম্বাসি আছে, ডেনমার্ক এম্বাসি গুলো নরওয়ের জন্য ফাইল নিচ্ছে। নরওয়ের জন্য ফাইল আপনি জমা করতে পারবেন চাইলে ওইখানে।
কিভাবে প্রসেস করবে না কি প্রসেস করে। ডেনমার্কের নিজস্ব ওয়ার্ক রেসিডেন্ট পারমিট এবং নরওয়ের জন্য প্রতিনিধিত্ব করে। এখানে বলেই দিছে যে সমস্ত ইনফরমেশনগুলো এখন আপনাদের সাথে শেয়ার করছি, এই সমস্ত ইনফরমেশনগুলো কোনো আমার নিজের বানানো ইনফরমেশন না। এগুলো সরাসরি তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে ডিরেক্ট নেওয়া, এবং এই সমস্ত ইনফরমেশন মধ্যে একটি ইনফরমেশন আপনারা ভুল প্রমাণ করতে পারবেন না। আচ্ছা, এখন হচ্ছে কিভাবে আবেদন করবেন ডেনমার্কের জন্য অথবা নরওয়ের জন্য, সেটা হচ্ছে ইউডিআই। ইউডিআই হচ্ছে ডাইরেক্টর অফ ইমিগ্রেশন, মানে এটার হচ্ছে কি শর্ট ফর্ম হচ্ছে ইউডিআই। নির্দেশনা অনুসরণ করুন, কিন্তু ডেনমার্ক দূতাবাস বিএফএস এর মাধ্যমে জমা দিতে পারবেন। এখানে স্পষ্টভাবে বলেই দিছে ডেনমার্কে আপনি চাইলেই নরওয়ের ফাইলও জমা দিতে পারেন বিএফএস গ্লোবালের মাধ্যমে। এবং নরওয়ের জন্য যদি আপনি আলাদাভাবে করতে চান, মানে অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনার ইউডিআই তাদের একটা ওয়েবসাইট পোর্টাল, সেটা হচ্ছে গিয়ে ডিরেক্ট যদি আমি বলি সেটা হচ্ছে কি ডাইরেক্টর অফ ইমিগ্রেশন, মানে এই ওয়েবসাইটে ঢুকে আপনি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারবেন নরওয়ের জন্য। আর ডেনমার্কের জন্য তো সরাসরি ওরা বলেই দিছে আপনার নিজস্ব ওয়ার্ক পারমিট, মানে ব্যক্তি বিশেষের নিজের পার্সোনাল ওয়ার্ক পারমিটের জন্য অথবা আপনার ডি ক্যাটাগরি ওয়ার্ক পারমিটের জন্য, আরেকটি হচ্ছে রেসিডেন্ট পারমিটের জন্য আপনি নরওয়ে প্রতিনিধি অফিস মানে এম্বাসি যেটা হচ্ছে ডেনমার্কের, সেটার মধ্যে আপনি চাইলে আবেদন করতে পারেন। মূলত হচ্ছে আজকে যে ইনফরমেশনগুলো আপনাকে দিলাম সেটা হচ্ছে কি বাংলাদেশে অবস্থিত কতগুলো এম্বাসি আছে সেগুলো কি কি। আরেকটি বলি, সেটা হচ্ছে মোট বাংলাদেশের এম্বাসিগুলো আছে অস্ট্রিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেক রিপাবলিক, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মান, গ্রিস, আইসল্যান্ড, ইটালি, কসোভো, মাল্টা, নর্থ আইসল্যান্ড, স্পেন এবং সুইডেন। এই যে সুইডেনের কথাটা বললাম, সুইডেন এম্বাসিগুলোর মধ্যে অথরাইজেশন দেওয়া আছে অনেকগুলো দেশের ফাইল। তারা কোন কোন দেশের ফাইলগুলো আপনি সুইডেন এম্বাসিতে দিতে পারবেন। তো এই সমস্ত এম্বাসিগুলো বর্তমানে বাংলাদেশে অবস্থিত আছে, কিন্তু যেই এম্বাসিগুলোর কথা আপনাদেরকে এতক্ষণ বললাম, সমস্ত এম্বাসি কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে না। ম্যাক্সিমাম এম্বাসিগুলো আপনার ট্যুরিস্ট ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করা যায়, ম্যাক্সিমাম গুলো অ্যাপ্লাই নেই এই বিষয়ের জন্য। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা ওয়ার্কের জন্য আবেদন করছেন কিন্তু হচ্ছে না। সেক্ষেত্রে আমি বলবো কি, ওয়ার্কের জন্য এত কষ্ট করে আবেদন না করে আপনারা চাইলেই ট্যুরিস্টের জন্য আবেদন করতে পারেন। ইউরোপ এমন একটা জায়গা, আমি শুনেছি কিন্তু বাস্তবে কখনো দেখি নাই যে মিডল ইস্টের মতো ইউরোপ থেকে কেউ অবৈধ থাকলে তাকে ধরে পাঠাই দিচ্ছে। ইউরোপ হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে আপনি রাস্তাতে দাঁড়ায় যদি শুধুমাত্র ফুলও বিক্রি করেন তারপরও লাখ টাকা কামানো পসিবল, শুধু যাওয়াটার প্রসেসিং আপনার জানতে হবে। এর জন্য আমরা সামনে একটি কাজ করছি, সেটা হচ্ছে যারা সেনজেন কান্ট্রির দিকে মুভ করতে চাচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য, তাদের এখানে আমি দেখতে পেয়েছি তারা সেনজেন কান্ট্রিগুলোর ওয়েবসাইটে দেওয়া আছে মোটমাট 7টা দেশ। কোন 7টা দেশ ভিজিট করার পরে আপনি ইউরোপের সেনজেন কান্ট্রির জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। কারণ আপনার সাদা পাসপোর্টও ভিসা হচ্ছে কিন্তু ক্ষেত্র বিশেষে, কিন্তু আপনি যদি চান যে আপনারা ট্যুরিস্টের জন্য ঢুকবেন এবং ঢোকার পরে আপনারা ওয়ার্ক পারমিট এটা চেঞ্জ করবেন, এটা ইউরোপে সম্ভব। আচ্ছা, এর জন্য কি করতে হবে? 7টি দেশ আপনাকে ভিজিট করতে হবে। এখন 7টি দেশের মধ্যে যদি আপনি নেপাল, শ্রীলঙ্কা নিয়ে আসেন, এই সমস্ত দেশের ভ্যালু নাই। তারা বলেই দিয়েছে কোন কোন 7টি দেশ আপনার ইউরোপে ট্যুরিস্ট ভিসার জন্য আপনাকে সহায়তা করবে। প্রত্যেক দেশের জন্য আপনার 10 পয়েন্ট করে থাকবে। ওদের এখানে লেখা আছে যে 30 পয়েন্ট পাইলে, মানে আপনার 100-র মধ্যে যদি আপনারা 30 পয়েন্টও অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি হয়ে যায়। সেখানে শুধুমাত্র ভিজিট করে 30 পাচ্ছেন, 30 এটাতে পাচ্ছেন, কিন্তু অন্যান্য ডকুমেন্টসে কিন্তু আরো কিছু পয়েন্ট আপনার সাথে যোগ হবে। তাহলে তাদের কাছেই ফাইল জমা করবেন আপনারা, যারা এই সমস্ত বিষয়ে জ্ঞান রাখে, ভালো একটা জ্ঞান রাখে এবং আপনাদেরকে ভালো একটা পরামর্শ দিতে পারে। কারণ পরামর্শ যদি আপনাকে ভালো দিতে না পারে সেই কাজ কেমন ভাবে করবে এটা আপনারা বুঝতেই পারছেন। যাওয়ার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আপনারা দয়া করে কখনো কোনো এজেন্টের দ্বারস্থ হবেন না, কারণ তাদের অবস্থাটা থাকে হচ্ছে গিয়ে সবসময় ভাসমান অবস্থায়। আপনার কাছে তারা আপনাকে বলবে চাঁদ এনে দিচ্ছি, আমাদেরকে বলবে সবচাইতে কম দামি কোন কাজটা আছে সেটা দেন। আপনারা লেনদেন তাদের সাথে করেন কোনো ডকুমেন্টস ছাড়া, যার কারণে একজনের কারণে 10 জনের বদনাম হচ্ছে। তো আপনারা অবশ্যই যে কোনো দেশের জন্য ফাইল সাবমিশন করতে চান না কেন, যারা এই সমস্ত দেশ নিয়ে কাজ করছে, অভিজ্ঞতা আছে, সেই সমস্ত এজেন্সিতে আপনারা সরাসরি যোগাযোগ করে তাদের কাছ থেকে একটি ভালো পরামর্শ নিয়ে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত যে দেশের কাজগুলো করবেন সেখানে আপনারা ফাইল সাবমিশন করতে পারেন।
তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরে কোনো জব আপডেটের ইনফরমেশন নিয়ে, শুধু সেনজেন কান্ট্রির অথেন্টিক ইনফরমেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেড ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।